নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন লাইভ টক শোতে আজকে উপস্থিত হয়েছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোতে। আজকের আমাদের বিকাশ টক শোতে আছেন একজন অভূতপূর্ব মানুষ। তার সম্পর্কে কি বলবো আর কি বলবো না আমার কনফিউশন হচ্ছে। তো প্রথম থেকে আমি উনার কাছ থেকেই শুনে নেব। উনার নাম পার্থ ঘোষ। পেশায় উনি নাট্যকর্মী, কিন্তু যে সমস্ত সমাজ সেবামূলক কাজের সঙ্গে উনি জড়িত সেই বিষয়গুলোই আজকে আমরা বিস্তারিতভাবে ওনার সঙ্গে জানবো। বীরভূম সংস্কৃতি বাহিনীর উনি সভাপতি। স্যার, আপনাকে পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। প্রথমে বলি যে স্যার, এই যে গুরুকুল নাট্য আশ্রম আপনি করেছেন, আপনার দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে কিন্তু এই একটা জায়গায় আপনি এসেছেন, এবং পুতুল নাচ যা প্রায় হারিয়ে গেছে। আমাদের যে বাচ্চারা আছে তারা পুতুল নাচ বলতে কিছু জানে না। কিছুই একটা দেখা যায় কি যে রাজস্থানের কোনো একটা সম্প্রদায় এখনো এটাতে কাজ করে। আমরাও আজকেই জানলাম যে আমাদের বীরভূম জেলাতেই এখনো পর্যন্ত পুতুল নাচ নিয়ে আপনারা এগিয়ে চলেছেন। প্রথমে আসবো বীরভূম, এই যে আপনি গুরুকুল নাট্য আশ্রম করেছেন এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলেন। প্রথমে বলি, আজ থেকে প্রায় ২৬ বছর আগে আমরা ৪ জন বন্ধু মিলে প্রথমে লাভপুরে সব বেঁচে আসা শুরু করেছিলাম। এটা ছিল মূলত শিশু কিশোর কেন্দ্রিক শিশু সংগঠন। তারপর আস্তে আস্তে আমাদের ছেলেমেয়েরা যখন বড় হতে লাগলো, বা আমরা তাদেরকে আরও কী কী শেখাবো এইটা ভাবতে ভাবতে আমরা নাটক করা শুরু করলাম। যে আস্তে আস্তে মূলত বীরভূম সংস্কৃতি বাহিনী একটা নাটকেরই সংগঠন বলতে পারেন, কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন নিতে হয় পশ্চিমবঙ্গ সোসাইটি অ্যাক্টে, সেই রেজিস্ট্রেশন আমাদের আছে। এবার নাটকের দল হিসেবেই আমাদের কিন্তু বীরভূম জেলায় আমাদের পরিচিতি, শুধু বীরভূম নয়, বীরভূম বাইরেও আমাদের পরিচিতি। এবার গুরুকুল নাট্য আশ্রম যেটা বললেন, আমরা করোনার যে মহামারী যখন দেখা দিল, করোনা মহামারীর সময় যখন সব কিছু স্তব্ধ হয়ে গেল, আমাদের যে নাট্যকর্মীরা যারা নাটক করে তাদেরকে মাসে মাসে একটা যাই হোক একটা অ্যামাউন্ট তাদের হাতে তুলে দিতাম, সেইটা নিয়ে তারা কিন্তু সংসারটা চালাতো। সেটা যখন দেখলাম যে বন্ধ হয়ে যাবে, তখন কি করে তাদেরকে মুখে হাসিটাও রাখা যায়, হাতে কিছুটা অর্থ দেওয়া যায়, এইটা ভাবতে ভাবতে লাভপুর, মানে ওই আমাদের লাভপুর থেকে 2 কিলোমিটার দূরে কালিকাপুর বলে একটা আদিবাসী গ্রাম আছে, তার পাশে আমরা 13 বিঘা একটা জমি কিনলাম। 13 বিঘা জমিতে আমরা নাট্যকর্মীরাই চারিদিকে আমরা নিজেরাই বাঁশ বাতা নেট দিয়ে আমরা নিজেরাই চারিদিকে ঘিরলাম, ঘিরে আমরা চাষবাস শুরু করলাম। নাট্য ব্যক্তিরাই কিন্তু চাষবাস করে সেখান থেকে কিছু অর্থ উপার্জন হতো, সেইখান থেকেই কিন্তু সেই অর্থ নিয়ে কিন্তু আমরা সেসব আমাদের টিমের বন্ধু ভাই বোন তাদের হাতে কিন্তু তুলে দিতাম কোভিডের সময়। এইভাবে আপনারা গ্রুপটাকে বজায় রেখেছি। সেই নাট্য আশ্রমে এখন একটা আমাদের স্কুল তৈরি করেছি, ওই গ্রামে যারা আদিবাসী দুস্থ ছেলেমেয়ে তাদেরকে নিয়ে আনন্দ শিক্ষায়তন নাম দিয়েছি। তাছাড়া ওখানে একটা বড় পুকুর আছে। এই যে তারাশঙ্কর সব পেয়েছির আসর আপনারা করেছেন, এখানে কি এখনো বাচ্চাদেরকে আপনারা সব পেয়েছির আসরে ডাকেন, মানে শেখান জিনিসটা? এটা আমরা আমাদের ছোটবেলায় উপভোগ করেছি, কিন্তু আমাদের যারা মোবাইল অ্যাডিক্টেড বাচ্চারা তারা কিন্তু কেউ সব পেয়েছির আসর কি সেই বিষয়ে কিন্তু জানে না। এখনো পর্যন্ত ওই পুরনো সংস্কৃতিকে আপনারা ধরে রেখেছেন এবং বহন করছেন। তো সেই জায়গাটা নিয়ে সব পেয়েছির আসর নিয়ে যদি একটু বলেন, এবং কিভাবে আমরা ওখানে যোগাযোগ করব, আমরা যাব, তাহলে অনেক বাচ্চারা ওখানে ইনভলভ হতে পারবে, এবং আশা রাখি যে মোবাইল অ্যাডিকশন থেকে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দূরে রাখতে পারবো। সবচেয়ে আসর স্বপন ব্যুরোর প্রতিষ্ঠিত, এটা সর্বভারতীয় সংগঠন, মূলত বাংলাতে এর প্রচার বা পরিসরটা বেশি। প্রতিদিন বিকালে আমরা নাচ গান আবৃত্তি প্যারেড নাটক ছড়া গান ভঙ্গিগীতি এসব শেখানো হতো। আগে আমাদের প্রায় 150 থেকে 200 জন ছেলেমেয়ে ছিল, এখন কিন্তু ছেলেমেয়ের সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন বেশিরভাগ বিকালে মানে প্রাইভেট টিউশনি, যদিও তাদের গার্জেনদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে বিকালটা অন্তত ছেলেদেরকে খেলতে দিতে হবে, তাদের নিজস্ব একটা খেলার টাইম দরকার। তারা সকালে পড়ুক মানে রাতে পড়ুক, কিন্তু বিকালটা কিন্তু তাদেরকে খেলতে দিতে হবে। কিন্তু গার্জেনদেরকেও একটু বুঝতে হবে, তারাও অত্যধিক পড়াশুনোর চাপে যাতে আমার ছেলে মেয়ে পিছিয়ে না পড়ে, আমার ছেলে মেয়ে ফার্স্ট হয়, এই ইন্দুর দৌড়ে প্রতিযোগিতা থেকে কিন্তু তাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা একটা স্কুল তৈরি করেছি। আমাদের একটা স্কুলের নাম হচ্ছে গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ। সেখানে কিন্তু আমাদের চিন্তাভাবনা এইটাই যে আমরা
চরিত্র গঠন করব। তার চরিত্র যদি ঠিকঠাক গঠন হয় তাহলে সে ঠিক ভবিষ্যতে তার নিজস্ব পথ সে খুঁজে পাবে। একদম। আমাদের যে স্কুলটা প্রতিদিন সকালে আমাদের বলা আছে যে বাবা মা বাড়ি বড়দেরকে প্রণাম করে তোমরা আসবে। আমাদের স্কুলের মধ্যে মনীষী উদ্যান আছে, মনীষীদেরকে প্রণাম করে তোমরা স্কুলে ঢুকবে। স্কুলে স্যার বা ম্যাডাম নয়, দাদা ভাই বা দিদি ভাই সম্বোধন করা হয়। এবং আমাদের স্কুলে আমরাই কোনো টিচার ছাড়া পরীক্ষা দেয়, মানে কোনো যখন পরীক্ষা হয় মানে গার্ডিং সিস্টেমটা রাখিনি। একটা গত বছর ক্লাস 5টা কিন্তু এই সিস্টেমটা করেছি। চেষ্টা করবো আস্তে আস্তে আরও ক্লাসগুলোতে যাতে এই সিস্টেমের মধ্যে আনা যায়। এখন সবটাই করতে পারিনি, তবে আমাদের ইচ্ছা আছে। এভাবে কিন্তু একদম এগোচ্ছি। স্যার, আপনাদের অ্যাম্বুলেন্স পরিষেবা ওটা কি মানে লাভপুর থেকে সর্বত্রই দিয়ে হ্যাঁ থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের বিধায়কের কাছ থেকে আমরা বছর 3 আগে আমরা অ্যাম্বুলেন্সটা পেয়েছি। যার যখন প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাজার থেকে অনেক কম মূল্যে তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া হয়। ঠিক আছে স্যার, এই যে ধাত্রী দেবতা আপনাদের যে প্রকল্পটি, মানে ওটিটিও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত বাড়ি, সেটাকে কি আপনারা সংস্কার করে কিছু করেছেন? আমরা লাভপুর বাসী হিসাবে আমরা ভাবি আমাদের লাভপুরে দুটো তীর্থস্থান আছে। একটা সতী মায়ের যেটা 51 ফিট দেবী মা ফুল্লরা মায়ের নিচে ঠোঁট পড়েছিল, আর একটা আমাদের এই ধাত্রী দেবতা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং ধাত্রী দেবতা হচ্ছে ওনাদের কাছারি বাড়ি। ওখানে বসে তারাশঙ্করবাবু অনেক লেখালেখি করেছেন। এবার ওই ভবনটা পঞ্চায়েত সমিতিকে দান করা ছিল। এবার পঞ্চায়েত সমিতি আগে তালাবদ্ধ হয়ে পড়ে থাকতো, সেইভাবে কেউ বাইরে থেকে কোনো ট্যুরিস্ট এলে দেখতে পেত না। আমরা 2014 সালে আমাদের লাভপুর পঞ্চায়েত সমিতিকে আমরা সংস্কৃতি বাহিনীর পক্ষ থেকে একটা আবেদন করলাম যে হয় এই তীর্থস্থানকে সবার জন্য উন্মুক্ত করে দিন, আর যদি না হয় তাহলে আমাদেরকে দায়িত্ব দিন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তা 2014 সালে পঞ্চায়েত সমিতি আমাদেরকে নতুন করে দায়িত্ব দিল, একটা রেজুলেশন লেখা হলো, এবং আমরা নতুন করে ওইটাকে সাজিয়ে তুলেছি। সেখানে তারাশঙ্করবাবুর বাড়ি থেকে বেশ কিছু মহামূল্যবান ব্যবহার করা জিনিসপত্র নিয়ে এসেছি। একটা মিউজিয়াম করেছি, সপ্তাহে 6 দিন খোলা থাকে, শুধু সোমবারটা বন্ধ থাকে, সকাল মোটামুটি 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। একটা খুব কম মূল্যের 10 টাকা মূল্যে একটা টিকিট করা হয়েছে। তার পাশেই তারাশঙ্করবাবুর নিজস্ব পৈতৃক বাড়ি, সেটাও দেখা যায়, সেখানে কোনো টিকিটের সিস্টেম নেই। তার মানে একই সাথে আপনারা মানে লাভপুরের যে ঐতিহ্য দেবী ফুল্লরা মায়ের মন্দির সেই পরিদর্শন এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি তাকে একটি মিউজিয়ামে পরিগণিত করেছেন, যার জন্য কি হচ্ছে যে একটা ছোট পরিসরে ট্যুরিজম একটা গড়ে উঠেছে। বীরভূমে প্রচুর লোক আসে যারা শান্তিনিকেতন ঘোরে, কঙ্কালীতলা ঘোরে, একই সাথে লাভপুর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র দেখার যে মিউজিয়াম তথা তার বসত বাড়িটুকু তারা দেখতে পারবে, সেই চেষ্টাটা আপনারা করেছেন। ধন্যবাদ স্যার। এই পজিটিভিটি আপনি একদম শুরু থেকেই আপনার জীবন থেকেই আপনি ভেবেছিলেন যে সমাজের জন্য আপনি কিছু করবেন। স্যার, আপনাদের একটা আদিবাসীদের জন্য একটি স্কুল রয়েছে আনন্দ শিক্ষা আয়তন। এই আনন্দ শিক্ষা আয়তনে কি শুধু আদিবাসী বাচ্চারাই পড়ে, বা তাদেরকে আপনারা মোবিলাইজ করে নিয়ে আসেন কি করে এই স্কুলে? তার আগে বলি আমি একা নই, আমরা 4 জন বন্ধু ছিলাম প্রথম দিন থেকে, 1999 সালে 21শে মার্চ থেকে। আচ্ছা। আমি একা নয়, কিন্তু টোটাল টিম। এখন আমরা 5 জন বন্ধু। তার দুর্ভাগ্যক্রমে 5 জন বন্ধুর মধ্যে একটা বন্ধু 3 মাস আগে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল। যাই হোক, আর যেটা আগের ব্যাপারে বলা উচিত ছিল সেটা বলতে ভুলে গেছিলাম, এটা বলে দিই। আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেটা বৈঠকখানা ধাত্রী দেবতা, সেখানে কিন্তু একটা অতিথি নিবাস আছে, এবং আমাদের গুরুকুল নাট্য আশ্রম যেটা বললাম সেখানেও কিন্তু আমাদের অতিথি নিবাস আছে। মনে করলে সেখানে থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বৈঠকখানা, ফুল্লরা মা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অমর উপন্যাস যেটা হাসুলিমার উপকথা, সেটা দেখা যাবে। সবগুলো দেখা যাবে আমাদের ওখানে থেকে। কিন্তু বেশ, আপনার প্রশ্নের উত্তর যেটা দিচ্ছি যে আদিবাসী ছাড়া অন্য বাচ্চারা পড়তে আছে কিনা, পড়তে পারে, তবে যেহেতু আদিবাসীরা এখনো পর্যন্ত খুব পিছিয়ে আছে, দেখা গেল সেই বাচ্চাটাই তাদের প্রজন্মেরই হয়তো প্রথম বাচ্চা যে স্কুলে যাচ্ছে, তার বাবা মা হয়তো দেখা গেল কোনো স্কুল মুখই হয়নি, বা দাদুরা তো হয়ই নাই। তা সেই সব ছেলে মেয়েদের বাড়িতে পড়াশুনোর পরিবেশ নাই, তার বাবা মারা দুস্থ বা অভাবে হওয়ার জন্য সেইভাবে প্রাইভেট
টিউটরও দিতে পারছে না। স্কুলে গিয়ে যখন অন্যান্য বাচ্চারা কোনো প্রশ্নের উত্তর চট করে বলে ফেলছে, স্যাররা বা দিদিমণি যখন জিজ্ঞাসা করছে সে দিতে পারছে না, তখন কোথাও একটা হীনমন্যতায় ভুগছে এবং আস্তে আস্তে সে স্কুল ছেড়ে দিচ্ছে। এইসব কথা মনে রেখে আমরা কিন্তু স্কুলটা করছি। তবে আমাদের আদিবাসী যতগুলো আছে তার ছাড়াও মানে বাড়ি বাড়ি গিয়েই আপনারা ওদের মা বাবাদের বুঝিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসেন। এখন শুধু পড়াশোনা না, পড়াশোনা ছাড়াও তারা এত সুন্দর রবীন্দ্র নৃত্য করবে আপনি কল্পনা করতে পারবেন না। এত সুন্দর আঁকতে পারে, এত সুন্দর হাতের কাজ, আচ্ছা, এগুলো কিন্তু খুব সুন্দর আমরা তৈরি করছি। খুব ভালো স্যার, খুব ভালো কাজের সঙ্গে আপনি এবং আপনার যে বন্ধু বান্ধব নিয়ে যে টিম, আপনার সাথে থেকেছে এবং তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা পজিটিভ বার্তা প্রত্যেকে আপনার পাশে আছি, আপনার সাফল্য আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটাই আমাদের কামনা। স্যার, আমার নেক্সট প্রশ্ন, এই যে আনন্দ পাঠ বিষয়টা কি? আমরা আনন্দ শিক্ষায়তন যখন আমরা শুরু করেছিলাম এবং কিছুদিনের মধ্যে আনন্দ শিক্ষায়তনে যখন খুব ভালো ফলপ্রসূ আমরা যখন রেজাল্ট পাচ্ছি, তার আগে বলে দিই আমাদের বীরভূম যিনি জেলা শাসক আছেন শ্রদ্ধেয় বিধান রায় মহাশয়, উনি আমাদেরকে মানে সন্তান স্নেহে আমাদেরকে ভালোবাসেন। আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ওনার। উনি প্রায় আমাদের আশ্রমে আসেন। উনি আমাদের এটা দেখে উনি গোটা বীরভূম জেলায় যেসব পিছিয়ে পড়া অঞ্চল, যেগুলো তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায় এলাকা, সেই এলাকায় ওইটার মতনই আর একটা যাতে করা যায় আনন্দ পাঠ নাম দিয়ে এই মডেলটাকেই আনন্দ পাঠ, সেটার আমরা কি বলে কি সিলেবাস হবে না হবে, কি হবে না হবে, এইগুলো সব আমার যে বন্ধু, আমাদের সংগঠনের যে ডিরেক্টর উজ্জ্বল মুখার্জি, ও এগুলো চিন্তাভাবনা করে গোটা বীরভূম জেলায় কোথায় ট্রেনিং হবে না হবে সব স্যাত মাথার উপর আছেন। উজ্জ্বলের এতে কিছুটা হয়েছিল এটা। আর লাভপুর, নানুর এবং সিউড়ি 2 এই 3টে ব্লকে বীরভূম সংস্কৃতি বাহিনীর দায়িত্ব ছিল। এটা 1 বছরের মধ্যে চলেছিল, এখন বন্ধ আছে, আশা করি আবার চালু হবে এটা। আর দাতব্য চিকিৎসা কেন্দ্র, আপনাদের যে দাতব্য চিকিৎসা কেন্দ্র সেটা কিভাবে মেইনটেইন করেন? কালিকাপুর যেটা আদিবাসী গ্রাম আছে, ওখানে মাসে 2 দিন মুলুকের যেটা ভারত সেবাশ্রম সংঘ আছে, ওখান থেকে মাসে 2 দিন ডাক্তারবাবু এবং ওনার সঙ্গে ল্যাবরেটরির লোক, ফার্মাসিস্ট যান, ডাক্তারবাবু রুগী দেখেন। কারো কোনো ওষুধ প্রয়োজন হলে ওইখান থেকে ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। তাছাড়া কারো যদি কোনো রক্ত পরীক্ষা থাকে, রক্ত পরীক্ষাটাও ওখানে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়, যার ফলে ওই এলাকার গরিব দুস্থ আদিবাসী মানুষদের একটু হেল্প হয়। তাছাড়া আশেপাশে গ্রাম থেকেও চিকিৎসা নিতে অনেক গরিব মানুষ আসেন। আচ্ছা স্যার, নাট্য বিদ্যালয় আপনাদের এখানেই আছে, কারণ এটি রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী ছাড়া এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও নেই। এই বিষয়ে যদি বিস্তারিত বলেন, কারণ অনেক যুবক যুবতীর ইচ্ছা থাকে যে আমি অভিনয় জগতে পা রাখবো, তাহলে তাদের একটু উপকার হয়, সেই বিষয়টা একটু বলুন। ঠিক, আমাদের প্রতি রবিবার সপ্তাহে একদিনই, যেহেতু অনেকে চাকরি করে বা পড়াশুনো করে, সেই জন্য রবিবারটাকে আমরা ধরেছি। 1 বছরে একটা সার্টিফিকেট কোর্স আমরা শুরু করেছি। এটা ভারতীয় বিদ্যাভবনের অনুমোদনপ্রাপ্ত আমাদের সার্টিফিকেট কোর্সটা। অলরেডি 1 বছর হয়ে গেল, আবার নতুন করে সামনের সিজনের জন্য আবার আমাদের নাম জমা নেওয়া শুরু হয়েছে। ওটা সেশন কবে? সামনে জানুয়ারিতে সেশন শুরু করা হবে। আচ্ছা স্যার, এই গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ সম্পর্কে আপনি বললেন, আপনাদের এখানে এই গণেশচন্দ্র স্মৃতি অবৈতনিক ছাত্রীনিবাস বিষয়টা কিভাবে যোগাযোগ করবে এবং তারা কিভাবে থাকবে, সেটা নিয়ে যদি একটু বলেন। এবং ডক্টর প্রিয়জিৎ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যেও আপনারা কিছু কাজকর্ম করেছেন, এই দুটো বিষয়ে যদি আমাদেরকে একটু কিছু বলেন। আমার দেখা আমাদের লাভপুর এলাকারই একটা খুব গরিব এবং দুস্থ মেয়ে, সে কিন্তু আজকে MBBS কমপ্লিট করে MD কমপ্লিট করে সে আজ প্রতিষ্ঠিত। খুব লড়াই করে সে কিন্তু পড়াশোনাটা করেছে, সেটা আমি দেখেছি। সে 1994 সালে মাধ্যমিক, 96 উচ্চ মাধ্যমিক, মানে তার লড়াইয়ে কিছুটা হলেও ভাগিদার আমরা ছিলাম। তা তখন আমাদের মনে হয়েছে যে এই এলাকায় আরও অনেক দুস্থ এবং মেধাবী মেয়ে আছে যারা পড়াশুনোর অভাবে এগোতে পারছে না, তার বাবা মারা বাধ্য হয়ে তাদেরকে বিয়ে দিয়ে দায়মুক্ত হয়ে যাচ্ছে, আর্থিক একটা সমস্যা। সেই জন্য আমরা
আমাদের একটা ঘর, ওটা আমারই বাড়ি। আমাদের বাড়ির নিচের তলাটাই দুটো রুম ফাঁকা আছে। আমার বাবার নাম গণেশচন্দ্র ঘোষ, বাবার স্মৃতিতে ওটা করা হয়েছে। সংস্কৃতি বাহিনী দেখভাল করে ওটা। ওখানে আমরা বিজ্ঞাপন দিই আমাদের সোশ্যাল মাধ্যমে, দিয়ে আমাদের দরখাস্ত করা সবাই, তার মধ্যে থেকে আমরা বেছে নিই। আমরা দরকার হলে তার বাড়ি গিয়ে সে সত্যি দুস্থ বটে কি না, পড়াশোনা কিন্তু মেধাবী হতে হবে, শুধু পড়াশোনা মেধাবী হলেও হবে না, হলে তার কোনো যদি ভালো সে নাচ গান, ভালো শিল্পী, মানে এই দুটোকে আমরা শিল্পী এবং পড়াশোনায় ভালো, আইদার অর। হ্যাঁ, এই যে দুটোর মধ্যে যে কোনো একটা তাকে হতে হবে আর কি। আমাদের অলরেডি দুজন ছাত্রী আছে সেখান থেকে পড়াশুনো করছে, লাভপুর কলেজে পড়ছে। আশা করছি এর আমাদের তাদের স্বপ্ন পুরো পূরণ করতে পড়াশোনার পারবে। সমস্ত দায়ভার আপনারা? পুরোটা নিতে পারি না, তাদেরকে আমরা যে ঘরটা থাকে ঘরটা আমরা ঘরের জন্য কোনো ভাড়া নিই না, ইলেকট্রিক জল লাইট এগুলো তাদের ফ্রি। তার বাইরে তাদের খাবারের কিছুটা আমরা দিই। বইটা আমাদের ওখানকারই আমাদের পরিচিত দাদা তরুণ চক্রবর্তী, তরুণদা, সে বইয়ের দায়িত্বটা নিয়েছে। আচ্ছা, রাজনৈতিক ব্যক্তিত্ব, যা বই লাগে তরুণদা সে বইয়ের দায়িত্বটা যত টাকার বই হোক দাদা দিয়ে দেয়। অনেকটা এগিয়ে যাচ্ছে। এবার স্যার আমার যে হ্যাঁ, লাস্ট প্রিয়জিৎ চ্যাটার্জি যেটা বললেন, ডক্টর প্রিয়জিৎ চ্যাটার্জি বীরভূমের নামকরা অর্থোপেডিক ডাক্তারবাবু ছিলেন, আপনারা অনেকেই জানেন। দাদা ডাকনাম জিতুদা, আমরা জিতুদা বলে ডাকতাম। দাদা বাড়ি ছিল আমাদের লাভপুরেই। দাদা বড় হয়ে শিল্পী হওয়ার খুব ইচ্ছে ছিল। দাদা খুব ভালো হাতের কাজ, মূর্তি, খুব ভালো ছবি আঁকতে পারত। যাই হোক, দাদা অন্য লাইনে গিয়ে ডাক্তার হয়েছিলেন, কিন্তু ওই সত্তাটা কিন্তু ভুলতে পারেনি। দাদা মাঝে মাঝে আঁকাআঁকি করতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে দাদা একটা দুরারোগ্য ব্যাধিতে দাদা চলে গেলেন কিছুদিন হলো। দাদার স্মৃতিতে আমাদের বৌদি, রীতা বৌদি, উনি বললেন যে লাভপুরে তাহলে দাদার জন্য একটা আর্ট একাডেমি করা হোক। যে একাডেমিটা হবে, যে লাভপুরে তো অনেক আঁকার টিচার আছে, আমাদের ছেলেরা সেসব আঁকা কমপ্লিট করার পর যাদের আর একটু বেশি দরকার, আর একটু স্ট্যান্ডার্ড, সেই সব ছেলেমেয়েদেরকে নিয়ে ওই আর্ট একাডেমিটা করা হয়েছে, যেখানে অঙ্কন, স্কাল্পচার বা এইসব শেখানো হয়। সেটা কিন্তু পুরো বিনামূল্যে, ছাত্রছাত্রীদের কাছে কিন্তু একটা পয়সা নেওয়া হয় না, গোটাটাই কিন্তু রীতা বৌদি বহন করেন। বাহ, জেনে খুবই ভালো লাগছে যে আমাদের সঙ্গে এত ব্যস্ততার মধ্যেও এই ধরনের মানুষ ভেবেছেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদিবাসী মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এবং বহু ছাত্রী বিশেষত মহিলা যারা, তাদেরকে পড়াশোনার দায়ভার আপনারা নিয়েছেন। নেওয়ার পর তাদেরকে, যারা শিল্পকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে আপনারা থেকেছেন। পুতুল নাচ বিষয়টা একটু যদি বলেন। পুতুল নাচ আর বিভিন্ন সংস্কৃতি বাহিনী মানে পুরো একে অপরকে জড়িয়ে আছে। আগে আমাদের লাভপুরে ফুলোরা মেলা হয়, বহু প্রাচীন মেলা, মাঘী পূর্ণিমা হয়। তখন আমরা ছোটোবেলাতে পুতুল নাচ দেখেছি। মাটিতে শতরঞ্জি উপর বসে পুতুল নাচ হতো টিকিট কেটে। আস্তে আস্তে পুতুল নাচ বিলুপ্ত হয়ে যাচ্ছে। দিয়ে আমরাই আমাদের মতো করে মানব পুতুল আমরা তৈরি করেছি। এটা কিন্তু কারো দেখা নয়, আমাদেরই কিন্তু সৃষ্টি। এটা মানব পুতুল, মানুষ পুতুল সেজে নাচবে। বাড়ি থেকে যখন দেখবেন আপনি একদম বুঝতেই পারবেন না যে ওটা মানুষ পুতুল সেজে নাচছে। এইটা আমাদের এমনি যদি শো ধরেন 1000-এর উপর শো পেরিয়ে গিয়েছে। মানে যখন আমরা শৌচাগারের উপর অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছি পুতুল নাচ হিসাবে, আর পথনাটিকার মতো। আর এমনি বেহুলা লক্ষিন্দর যে পালাটা, গত বছর আমরা 2023 সালে মধ্যপ্রদেশে আমরা ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম। আগেকার যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, উনি আমাদেরকে এই ওয়ার্ল্ড রেকর্ডটা আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এতগুলো শো, মানে নাম্বার অফ শো। আচ্ছা, এখন সেটা আরো বেড়ে গেছে, এখন 450 পেরিয়ে গিয়েছে, 500 কাছাকাছি এখন আমাদের। এটাতে আপনাদের ওয়ার্ল্ড রেকর্ড আছে? ওয়ার্ল্ড রেকর্ড যেটা গত বছর করেছি, তারপরে তো আরো শো এর সঙ্গে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে স্যার। এই শোটা নিয়ে আমরা এই 2024-এ আমরা মিশরের সিফেট বলে একটা অনুষ্ঠান, কায়রো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ এক্সপেরিমেন্টাল থিয়েটার, এটা মিশরের কায়রো শহরে অনুষ্ঠিত হয়। এটা গোটা পৃথিবী থেকে 8টা দল চান্স পায়। এর আগে ভারতবর্ষ থেকে মাত্র 3বার আমাদের দেশ গিয়েছিল। তাও কোন কোন ব্যক্তিত্ব গিয়েছিলেন? রতন থিয়াম, নামকরা নাট্য ব্যক্তিত্ব, সাবিত্রী দেবী, কানাইলাল। তারপর চতুর্থ দল হিসেবে আমরা বীরভূম সংস্কৃতি বাহিনী আমাদের টিম যাই।
এবং বাংলা থেকে প্রথম আমরাই যাই। এই কায়রো সিফেট 2024 আমাদের টিম গিয়েছিল ওখানে প্রোগ্রাম করতে, পিরামিডের দেশে। পুতুল নাচ নিয়ে আমরা পার্থবাবুর কাছ থেকে শুনলাম। আমরা এই বিষয়ে মানে আমাদের নিজেদেরই জানার যে অজানা ছিল যে এত কিছু যে করা যায়, এবং উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এই যে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে, উনাদের শুধু বীরভূম সংস্কৃতি বাহিনীর বিভিন্ন প্রকল্প সম্পর্কে আমরা জানলাম, উনার বিভিন্ন কর্মকাণ্ডগুলি সম্পর্কে জানলাম। পজিটিভ বার্তার এই যে মঞ্চ, এটা না থাকলে বোধহয় এই জিনিসটা সম্ভব হতো না। আমাদের যিনি সংস্থার কর্ণধার ডক্টর মলয়বিদ স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার টিমকে আমাদের পুরো পজিটিভ বার্তার পক্ষ থেকে রইল শুভকামনা। আপনাদের যাত্রা আরো সুন্দর হোক, সুগম হোক। পুতুল নাচ নিয়ে আপনারা আরো শো করুন এবং জনগণের মধ্যে এর প্রচার আরো বেশি করে বাড়ুক। আমরা আপনার মুখ থেকে আজকে জানলাম যে এর মাধ্যমে আপনারা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, এবং এক এক করে 12 থেকে 13টি প্রজেক্টের সঙ্গে আপনারা বিভিন্নভাবে যুক্ত। আরো মানুষ আপনাদের পাশে থাক, এই শুভকামনা আমাদের তরফ থেকে রইল। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার।